অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে শহীদদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সে প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। খেয়াল করে দেখেন, অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদের পক্ষে কথা বলছে। এই সরকার যেতে পারবে না যতক্ষণ না আমাদের কথা শেষ না করে, আমাদের যেতে দেওয়া হবে না এই সরকারকে। ওকে, এরপর প্রতিশ্রুতি বাস্তবায়ন না হোক কোন রাজনৈতিক দল ক্ষমতা আসতে পারবে না। এবার বুঝেন, কোন রাজনৈতিক দল, স্পষ্ট কথা, নির্বাচন না, বিএনপি ক্ষমতা আসতে পারবে না যখন মতো তাদের সবকিছু পূরণ না হয়, বিএনপির আশায় গুড়ি বালি হয়ে যাবে, তারা হতে দেয়। তো আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই চার্লস এফের সাথে বৈঠকে একটা বদহজম হয়। মানে এনসিপি যেটা মনে করছে তাদের পক্ষে জিতে হবে, যখন সেখানে দেখছি যে না বিএনপি পক্ষ হয়ে গেছে, এখন খেপে গিয়ে তারা এগুলি করছে। রাগ, তাদের প্রচন্ড রাগ। এবং এই সরকারকেও কিন্তু থ্রেট করছে, তোমাদের যেহেতু দেওয়া হবে না তখন আমাদের ক্ষমতায় আসছে। এখন আসেন, আপনি সেই ক্ষোভের কথা আপনি যেহেতু আমাকে একটু আলোচনার সময় দিলে আমি একটু ব্যাখ্যা করে বুঝাতে পারি না, আমার চাওয়াবাজি হবে। আমি ওদের কথা দিয়ে ওদের কথা আমি দেখাচ্ছি, ওরা আমার কথা দিয়ে আমি কোনো কিছু বলছি। পাটোয়ারি বলছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকারকে শহীদদের মায়ের বুকে সন্তানকে ফেরত দিতে হবে, মানে যারা মারা গেছে তাদের ফিরিয়ে দিয়ে যেতে হবে, তার আগে যেতে দেবে। তার কঠিনতম অবস্থা দেখেন, বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তারা হতে দেবে। কিন্তু নাইটের কথার সাথে আপনি দেখেন আরো ডিরেক্টলি কথাটা বলছে, নাইটও বলেছে তোমাকে যেতে দেবো না, এই বলছে আমরা নির্বাচন হবে না। না, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমরা যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকার। মানে হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন যদি হয় তাহলে কিন্তু ওই শহীদদের ফেরাই দিতে হবে এই সরকারকে। মানে এই সরকারকে আমরা ক্ষমতায় বসাইছি, এখন তোমরা আমাদের সাথে বেইমানি করেছে, সেই বেইমানি চলবে। বলছে একই সংস্কৃতির দামাদলে, একই ফ্যাসিবাদী সংবিধানে, একই সিস্টেমের মধ্যে নির্বাচনে যাওয়া হচ্ছে, তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল? যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সরকার ছাড়া, নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। অনেক বাচ্চাকে দেখেছে এখনো বুকের দুধ পান করে, কিন্তু বাবা শহীদ হয়েছে, তখন সে পরিবারের সাথে কথা বলেছে, তাদের মুখের ভাষা পায়নি, চোখের ভাষা পেয়েছে। চোখের ভাষা ছিল অশ্রুতে, যে অশ্রুতে তারা বলেছিল স্বামী চলে গিয়েছে, আমি বাংলাদেশকে কি চাই না, কিন্তু ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সেখানে আমার বুকের যে সন্তান, সে সন্তানকে আজকে খুন করবেন। গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী, গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে নিয়ে তাদের ক্যারেক্টারাইজেশন হচ্ছে এইসব বলে শেষ পর্যন্ত কে ক্যারেক্টারাইজেশন করতে বলছে, বর্তমানে গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, মানে ডিজিএফ এর উদ্দেশ্যে বলছেন যে রয়েছেন 1 লাখ 5 লাখ টাকা বিভিন্ন ভাবে এমনভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল। এইসব ফাঁসলামি বন্ধ করতে হবে। একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে, তারা কত টাকা খরচ করে, কিন্তু মানুষ জানতে পারবে। তাদের কোথাও কোনো দায়বদ্ধতা নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই। তাদের একটাই কাজ, মানুষের ভীতি প্রদর্শন করে, যা কিছু বলবো আয়নাঘরে নিয়ে আসবো। আর আয়নাঘর তো আমরা ভেঙে দিয়েছি, সামনে যদি আয়নাঘর প্রতিষ্ঠা করা হয়, আমরা সেই আয়নাঘর কেন ডিজিএফআই হেডকোয়ার্টার ভেঙে দেব। তো তারা কিন্তু একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, এখন তারা আবার লড়াই। এখন দেখেন সজীবের সেই কথাটা আবার ফিরে আসছে যে তারা কিন্তু আবার সশস্ত্র যুদ্ধের ডাক দেয় কিনা। আমি দুঃসময় বেড়ে বলতেছি, আপনাকে যতটুকু আমি শোনাইলাম তাতে দেখলেন যে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পরে কিন্তু ব্যাপারটা ক্যাচাল দিচ্ছে, বড় ক্যাচাল দিচ্ছে। এবং যে ক্যাচালের কারণে শেষ মতো ঐক্যমত কমিশন দেখা করতে হয়েছে। এবং ঐক্যমত কমিশন কোন পর্যায়ে গেছে যে একজন কি বলে চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছে গ্রন্থ হাজির দিতে হচ্ছে। দেখেন, আমি যদি বাংলাদেশের রেকর্ড দেখি, বাংলাদেশে আগে যত অভিযোগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হস্তক্ষেপ হয়েছে। কে হস্তক্ষেপ করেছিল? সেই যখন বঙ্গবন্ধুর সময় কে ছিল যেন, যে তলাবিহীন
হেনরি কিসিঞ্জার হস্তক্ষেপ করেছে বাংলাদেশের, আবার শেখ হাসিনা হস্তক্ষেপ করেছে, হিলারি ক্লিন্টন করেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সর্বনিম্ন পর্যায়ে কি করেছে? অথবা ভিক্টোরিয়া নুল্যান্ড পর্যায়ে হস্তক্ষেপ হয়েছে। আর বাংলাদেশে এখন হস্তক্ষেপ করছে একজন ট্রেসি জ্যাকবসন, একজন এই পর্যায়ে আমরা নিচে নেমেছি। এবং আপনি ট্রেসি জ্যাকবসন এই পর্যন্ত কয়েক দফা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে, যেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারেনি এবং সেটা কোনোদিন প্রেসে আসে। ট্রেসি জ্যাকবসন কয়েক দফা আমাদের প্রধান সেনাপতির সাথে দেখা করতে, যেটা প্রকাশ্যে আসেনি। দেখেন আমরা কোন পর্যায়ে নিচে নেমেছি, যে এখন আমাদের দেশের হস্তক্ষেপ এখন একজন চার্জে অ্যাটাচ করে যাচ্ছে। তো আপনি যদি আগে দেখেন আমাদের সখ্যতা ছিল কাদের সাথে? প্রেসিডেন্টের সাথে, অথবা আমাদের ছিল দূরত্ব ছিল প্রেসিডেন্টের সাথে। দেখেন সখ্যতা কি শেখ হাসিনার সাথে সেলফি তুলতেছেন হলো বাইডেন, আবার শেখ হাসিনার সাথে কিন্তু আইসা দেশে এসে মিটিং করছেন হলো বিল ক্লিন্টন। এরকম পর্যায়ে আমার ছিল। এখন কোন পর্যায়ে গেছে? একজন চার্জ আছে আমাদের প্রধান উপদেষ্টারে কানে ধরে উঠানো বসে, যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই। ঠিক আছে, এই হলো আমাদের স্ট্যান্ডার্ড অফ রাজনীতির স্ট্যান্ডার্ড। আমাদের দেশের সরকারদের স্ট্যান্ডার্ড কোন জায়গায় পৌঁছাচ্ছে। ভাই শেখ হাসিনার সাথে যদি কি বলে, যদি কেউ বেয়াদবি করে থাকে, ঝগড়া করে থাকে, তাহলে করতে হিলারি ক্লিন্টন, ট্রেসিয়ান জ্যাকবসনের মতো অ্যাটাচ করেন। যদি বাংলাদেশে এসে কথা বলে, যদি বাংলাদেশের ভূখণ্ডে একটা ঘাঁটি করতে চেয়ে থাকে, তাহলে ডোনাল্ড পর্যায়ে হয়েছে বা ভিক্টোরিয়া নুল্যান্ড পর্যায়ে হয়েছে, এর নিচে নেবো হিলারি ক্লিন্টন পর্যায়ে, এরপরে এর নিচে তো নামে নাই। আর এখন নিম্নে পৌঁছাইতে এখন একজন চার্জ আছে, যিনি কিন্তু রাষ্ট্রদূতের মর্যাদা না, কিন্তু রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতেছেন, সেই ট্রেসিয়ান জ্যাকবসনের পুতুলে পরিণত হয়েছে। এখন ট্রেসিয়ান জ্যাকবসন যা পাবে এখন কিন্তু তাই হতে যাচ্ছে। যদি ট্রেসিয়ান জ্যাকবসন একটা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর যদি না চায় তাহলে হবে না। এবং ট্রেসিয়ান জ্যাকবসনের এখন এখানে মিত্রকে ইউনূস সাহেব, আর এখানে মিত্রকে এখন শত্রু মিত্র হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমাদের সেনাপ্রধানও এটার মিত্র। এই সাগর পাড়ে যে বৈঠক, কি নাম তার, এই পিটার হাসের উপর দিয়ে চালাই দিতে চাইলো লোকজন। এখন তো মূল ফ্যাক্টটা বেরোলো, এই এরিক কি নাম, এরিক গিলান। কারণ তারা কেউ জানে না, চিনে না, সে গিয়ে মিটিং করলে কেউ বুঝতে পারবে না। কিন্তু পিটার হাসের গল্প হয়, সেই মিটিং আর হয় না হয়তো বা। এখন হলো এই আমরা তৈরি কি এখন আর রাজনীতি আমাদের মধ্যে নেই, সবই দূতাবাসে ঢুকে গেল, সব নিয়ন্ত্রণ করবে আমাদের কাছে না। এখন এরিক গিলানের হাতে গেছে, কিনা গেছে হাতে গেছে। এখন আর বড় পর্যায়ের কারো দরকার না। আমাদের যে এই এলাকার কিন্তু একজন আছেন, কি বলে সহকারী সেক্রেটারি জেনারেল নাকি তাদের পর্যায়েও না। এই প্রেসিডেন্ট জ্যাকবসন এখন সবকিছু ঠিক করছে। আমি বললাম তো নজিরবিহীন বাংলাদেশে এই ঘটনা, যে আমাদের প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট জ্যাকবসনের সাথে গোপনে বৈঠক, আমাদের প্রধান সেনাপতি গোপন বৈঠক, আমাদের তারেক রহমান সাহেব গোপন বৈঠক করেন, জামাত গোপন বৈঠক করেন, এনসিপি গোপন বৈঠক, ঠিক আছে, সব গোপন বৈঠক করছে। এখন আমি জানি না এটা। এবং আপনারা আরেকটা বলি, আমি যতটুকু, যদিও আমার এই সোর্সটা আমাকে ইয়ে করে না, তারা কিন্তু আরো অনেকের সাথে বৈঠক করে, মানে আমার সাথে কখনো এই সোর্সগুলো বিট্রে করে না। তারা সবসময়, আমি জানি যে কনসেশন, কিন্তু আমি যেটা বলতে পারবো না এটা আপনাকে বলবো না। কিন্তু একটা জিনিস, তারা আরো অনেকের সাথে বৈঠক করে, এই প্রেসিডেন্ট জ্যাকবসন এবং গিলান আরো অনেকের সাথে বৈঠক। এই যে আমরা 3 দিন আগে আমরা বললাম না যে লন্ডন আলোচনা হচ্ছে, ট্রেসি জ্যাকবসন লন্ডন আলোচনা হচ্ছে। দেখেন ডিসক্লোজ কেমনে হয়, কিন্তু মানুষের মুখে মুখে এই আলোচনা ছিল। যে অনেকেই বলছে লন্ডন তো ট্রেসি জ্যাকবসন বৈঠক করে আসছে, এখন তারেক রহমান তো প্রধানমন্ত্রী কনফার্ম, নির্বাচন তো হয়ে যাচ্ছে, সুতরাং লেনদেন হয়ে গেছে। হয়তো মানুষের বক্তব্য এটা, হয়তো হ্যাঁ হ্যাঁ। এবং আপনি দেখেন মানুষ বলতেছে ইউনূসের মাধ্যমে সব নিয়ে নিচ্ছে, নিয়ে আর তারেক বলছে তোমরা চুপ থাকবা, তোমাদের দায় নাই, আমরা এগুলো নিয়ে নেই, তোমাদেরকে আমরা ক্ষমতা দিই। এই যে একটু আগে আপনি যেটা বললেন, ঘটনা তো তাই করতেছে। মানে এই যে লন্ডন বৈঠক, 13 জনের প্রধান উপদেষ্টা এবং
তারেক রহমানের লন্ডন বৈঠক, তারই সূত্র ধরেই তো এগুলো সব হচ্ছে। এখন এই ধরেন আপনার একদিকে এই ষড়যন্ত্র, নানামুখী ষড়যন্ত্র, তুরস্কের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেন যে তুরস্ক আসলে কি চাচ্ছে, তুরস্ক কি ডিপিসির হয়ে কাজ করছে কিনা, এগুলো আলোচনা আছে। কারণ গত জুলাই আগস্টের যে সহিংসতা হলো, সেই সময় তুরস্ক একটা শেল্টার হোম ছিল তাদের এই আন্দোলনকারীদের। হ্যাঁ, সঙ্গত কারণে তুরস্কের তো ভূমিকা ছিল বিভিন্ন জায়গায়। তুরস্ক তো পারলে অস্ত্র কারখানা করে ফেলে বাংলাদেশে কইরা অস্ত্র সেল করে বিভিন্ন দেশে, এইরকম তো অবস্থা। আলোচনা হচ্ছে আমাদের যে গেলেন কি নাম, আমাদের রোহিঙ্গা উপদেষ্টা বা রোহিঙ্গা বিশেষ সহকারী, তিনি তো তুরস্ক ঘুরলেন। তারপর আমাদের এই যে উড়ন্ত বিড়া, তিনি তো তুরস্কে অস্ত্র কারখানা দেখলেন, নানা রকম। আজকে আবার দেখলেন না বিভিন্ন জায়গাতে উড়ন্ত বিরিয়ানি, আবার উনি নাকি বিশাল মালয়েশিয়ানদেরকে আবির্ভূত করে ইয়ে দিয়ে লাভটাকে আমি বুঝলাম না, আমি বুঝতেই পারতেছি না। বাংলাদেশের মানুষের সমস্যা, ও ধরেন খুব ভালো বক্তৃতা দেয়, কিন্তু তার ফলন ভালো না। অনেক দেখতে অনেক সুন্দর, আমটা অনেক সুন্দর, কিন্তু কাটার পর খাওয়ার পর এটা টক লাগে। তাহলে এবার লাভটা কি, আমি এটা বুঝি না। আমাদের দেশের মানুষের খুব করে কেন হাত ইয়ে শুরু করে দেয়, আহাজারি শুরু করে। এবং আমি দেখলাম যে খুব আহাজারি, যে সাংঘাতিক রকমের নাকি এই উড়ন্ত বিড়া, পড়ন্ত বিড়া, আপনি খালি উড়ন্ত বলেন, আমি বলি পড়ন্ত বিড়া। এই পড়ন্ত বিড়ার এই কি ভালো উপস্থাপনা করেছে, এইটাই কি শেষ হওয়া উচিত? আচ্ছা, একটা প্রশ্ন করি, এই যে এনসিপির কে কে কথা বলছেন দেখেন, নাসির পাটোয়ারি, আক্তার হোসেন, নাহিদ ইসলাম, জারা হোসেন নাকি যারা, ডাক্তার যারা, তারপরে হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ হাসনাত আব্দুল্লাহ, 5 জন সম্ভবত বা 6 জন কথা বলছেন। এবং এদের সবার সঙ্গেই মিটিং ছিল, যা ধারণা করা হয় আর কি। এরা সবাই মিটিং এ ছিলেন এবং যার যার জায়গা থেকে সবাই একই সমাবেশে বক্তব্য রাখছেন এবং সবাই কিন্তু এক লাইনে বক্তব্য রাখছেন। প্রশ্নটা আমি যেটা করতে চাই, এটা কি আসলে তারা অংশ পাচ্ছে না বা তাদের মিটলো না, যার ফলে তারা কি এখন ভয় পাচ্ছে কিনা, ভয় থেকে তারা এই বক্তব্য দিচ্ছে কিনা, আমরা এই করব সেই করব, এটা একটা আতঙ্ক ছড়াচ্ছে কিনা, ভয় থেকে কিনা? ভয় তো এটা হলো একটা জেনারেল, আপনি যে তাদের মধ্যে অবশ্যই ভয় আছে। তাদেরকে যদি আইনি স্বীকৃতি, তাদের যদি কি বলে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যাপারে সামান্য গরিমেশ, তাদের তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সব ভয়ের জিনিসটা অন্য জিনিস, কিন্তু এখানে যেটা হচ্ছে তারা যে জিনিসটা এখানে হলে, ধরেন তাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে আমরা এরকম আলোচনা করে একটা সমাধানে আসবো, নির্বাচন এরকম হবে, আমরা একটা এত সংখ্যক আসন আমরা এইভাবে পাবো, এইভাবে নির্বাচন পক্ষে আমাদের পক্ষে থাকবে, এরকম ছিল। যখন দেখতেছে পুরা জিনিসটা তাদের পুরো পিঠাটাই নিয়ে যাচ্ছে বিএনপি, এইটা হলো সমস্যা। যেমন ঘোষণাপত্র পুরো পিঠাটাই বিএনপি নিয়ে গেছে, এখানে সামান্য ভালো দেয়নি। হ্যাঁ, বানরের পিঠাভাগের মতো জানোয়ার সবটাই খেয়া ফেললো ফাইনালি, দিবে 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 করতে করতে। এখন আপনি যদি পুরো ঘোষণাপত্রের 24 দফা 27 দফা আছে, আপনি তার মধ্যে দেখেন পুরোটার মধ্যেই বিএনপির আধিপত্য পুরোটাই প্রতিষ্ঠিত। এখানে পুরোটাই বিএনপির ইতিহাস, বিএনপি এটা করছে, বিএনপি ওইটা করছে, বিএনপি সেগুলো তাদের 7 নম্বর মহান অমুক। কিন্তু কিভাবে 7 নম্বর আসলো, কিভাবে জিয়া রহমান কি হইলো না হইলো, কিভাবে সামনে সাথে, এগুলো কিন্তু সব তাদের মহান বর্ণনা হয়েছে তাদের আমল। তো এটা তাদের একটা মহান বিজয় হিসেবে নিচ্ছে। বিএনপি এই জিনিসটা যখন করতে পারছে, তখন বিএনপি মনে করছে যে মূল সনদেও তারা এটা করবে, এবং বিএনপি তখন কঠোর অবস্থানে, সনদেও তারা কোনো ছাড় দিতে রাজি না। তো সেই অবস্থাতে যখন প্রেসিডেন্ট জাকরমান এখানে মাঝখানে ঢুকে একটু মধ্যস্থতা করার চেষ্টা করতেছেন, তিনি ইউনূসের সাথে কথা বলতেছেন, তিনি আমাদের প্রধান সেনাপতির সাথে, তিনি সব দলের সাথে কথা বলতেছেন, এবং এদেরকে যখন জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছেন যে আসলে তারা তো তাদের স্বার্থে করে, এখানে তারা এনসিপির স্বার্থ তারা দেখছেন। এদেরকে দিয়ে কাজটা করানোর পরে এরা তো এখন তাদের কাছে কিছু না, এরা তো এদেরকে ছেড়ে ফেলা দিলে কি আসে যায়, তাদের কাজ হয়ে গেছে। এখন তাদের দরকার হলো তারা বাংলাদেশ থেকে জিও পলিটিক্যাল যে সুবিধাটা নিতে চায়, সেই সুবিধাটা তারা পাবে কিনা, এবং সেই সুবিধাটা কার মাধ্যমে পাবে সেটা তারা বুঝতে পারে। ইউনূস তাদের উপর বিকল্প না। আর এখানে কেউ বাধা দিলে, যদি বাধা দেয় মানুষজনকে, দেশের মানুষজনকে যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকে, সে হচ্ছে বিএনপি। সে তাকে লন্ডনে গিয়ে ম্যানেজ করা হচ্ছে, কেন ম্যানেজ করছে সেটা আমি যাই, সে চুপ থাকছে। তারও এখন প্রচার করা হচ্ছে সেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এইভাবে প্রচারিত হচ্ছে, তাকে ম্যানেজ করা হয়ে পরিষ্কার। এখন এদেরকে ম্যানেজ করার জন্য যখন তাকে ডেকে নিয়ে গেছে, সেখানে বুমেরাং, সেখানে এটা ম্যানেজ হয়নি। এরা মানে কি এই প্ল্যানের সাথে ওরা ম্যানেজ হয়, ওরা তো এরা মনে করছে যে এই প্ল্যানের মধ্যে যদি এরা যায়, এদের ভবিষ্যৎ অন্ধকার। শুধু না, এদেরকে
বলতে পারো আস্থা করে নিক্ষেপ করবে, এরকম একটা শঙ্কা তাদের মধ্যে তৈরি হচ্ছে, ভয়ের প্রবলেম, অর্থাৎ ধারণা তৈরি হচ্ছে যে আমাদেরকে ঠকানো হচ্ছে, আমাদেরকে প্রতারিত করা হচ্ছে। বলছেন দেখেন যে শেষ পর্দায় সব পৌঁছাইছি, আমরা দিতে 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 শেষ পর্দা মানে আমরা সব দিয়ে ফেলছি, আর কি বাকি আছে আমাদের, এখন বাকি যেটা সেটাও তোমরা নিয়ে যাবো, হবে না। এইটা হলো যখন হচ্ছে দেয়ালে পিঠ থেকে যায় যখন, তখন এরকম হয়, সেটা হোক। একেবারেই একজন বলছিলেন বখতিয়ার মুন্না সাইফুল ভাই, সান নিনিয়ানের কথা একটু বলেন। সান নিনিয়ানের সময় তো সাইফুল ভাই তখন একদম সান নিনিয়ান কাহিনীতেই ব্যস্ত ছিলেন, কারণ নিনিয়ান নিয়েই দিনকাল কাটতো সাইফুল ভাই সারাদিন। তখন বখতিয়ার মুন্না লিখছেন সাইফুল ভাই নিনিয়ানকে নিয়ে একটু বলুন। আচ্ছা, এই জায়গায় আসবো, প্রশ্নের জায়গায় আসবো। আমি আরেকটা বিষয় আলাপ করতে পারি কিনা, যে বাংলাদেশে আমরা যদিও আলোচনা করেছি আগের একটা অনুষ্ঠানে, বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে, পৃথিবীর ইতিহাসে সেটা ঘটছে কিনা আমি জানি না, আগে কোন গণমাধ্যমে তো গত 50 বছরে দেখি নাই, যে প্রধান বিচারপতি হোক তিনি এক্স, প্রধান বিচারপতির ফাঁসির দাবিতে উচ্চ আদালতে মিছিল করেছেন আইনজীবীরা, এবং সে বিএনপিপন্থী আইনজীবীরা। এইটা দিয়ে তারা কি আদালতকে জিম্মি করে ফেললেন কিনা, তারা তো গতদিন শুনানি হতে দেন নাই, আগামী রোববার শুনানি ডেট। এইটা এখন তো আমি কোনটা কোনটা আইনসঙ্গত করেছে, এটা নজিরবিহীন ঘটনা। কোন প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতির হয়েছে, কোন সাবেক প্রধান যিনি ধরেন তিনি চলে গেছেন, এখন ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে, সেটা অন্য জিনিস, কিন্তু তো নাই, তো তার ফাঁসি চায়, এটা একটা অন্য জায়গা। তবে একটা জিনিস কিন্তু প্রতিষ্ঠা পাচ্ছে, একটা জিনিস আমি একটাই বলতে পারি, সেটা হলো বিএনপি কিন্তু আস্তে আস্তে মবের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু এখন দেখা ঘুরতেছে, এখন কিন্তু আর কেউ, বেশিরভাগ দেখেন এখন আর বৈষম্য বিরোধীর পরিবর্তে আপনি বিএনপির নেতাদের কিন্তু দায়ী করতেছে, গুরু চিনাই নিয়ে গুরু দিয়ে ভোজ করতেছে, ওকে আটকায় যে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যবহার করে চাঁদা উঠাইতেছে, সমস্ত কিছু এদেরকে দিয়ে কাজ করে। এখন বৈষম্য বিরোধী যে ছাত্রগুলো আছে, এরা যখন দেখছে লাখে 50 হয়ে পড়ছে, এরা এখন বিএনপির চালা চামুন্ডায় পরিণত হয়েছে। এখন চাঁদা হয়েছে করা ওদেরকে দিয়ে নিয়ে নেয়, ওরা দোষ হচ্ছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের, এনসিপির সাবেক নেতা সব কিন্তু এখন বিএনপি করতেছে। আপনি আজকে বা কালকে একটা অডিও দেখলাম যে শিক্ষা বোর্ডের কোন শিক্ষা বোর্ডের কোন চেয়ারম্যানকে ধমকাচ্ছে এক বিএনপি নেতা, এবং তাকে দেখে নিবে, খেয়ে নিবে, মানে মেরে ফেলবে, এরকম একটা হুমকি দিচ্ছে। তো বিএনপি কিন্তু কাঁধের মধ্যে কিন্তু মব নিয়ে নিচ্ছে। এখন এই যে মব এনসিপি শুরু করছিল বা বৈষম্য ছাত্ররা শুরু করছে, সেটা দায়িত্ব কিন্তু পুরাটাই শেষ পর্যন্ত দেখা যাবে যে কোনো একদিন যখন ইতিহাস লেখা হবে, তখন কিন্তু মবের জন্য বৈষম্য ছাত্রদের দায়ী করা হবে না, দায়ী করা হবে কিন্তু বিএনপি, কারণ বিএনপি বড় মবগুলির সাথে ইনভলভ হচ্ছে। এই যে বিচারালয়ের মবের সাথে বিএনপি ইনভলভ হচ্ছে। আপনি দেখুন আসমাত আব্দুল্লাহ যখন আগে প্রধান বিচারপতি সব বিচারপতি খেলানোর জন্য যে মবটা করেছিল, সে মবে কারা গেছে? বিএনপির আইনজীবীরা গিয়েছে, সাধারণ মানুষের চাইতে বেশি ছিল বিএনপির আইনজীবীরা। তো বিএনপি কিন্তু ফাইনালি তাদের বুঝে হোক না বুঝে হোক সকল মবের দায়িত্ব কিন্তু তাদের ঘাড়ের উপর নিয়ে নিচ্ছে। তার মানে সামনে তো কঠিন অন্ধকার সময়। বিশেষ করে আমি বলছিলাম যে আদালতকে চ্যালেঞ্জ জানানো, এটা তো মানে এই এখন যারা বিচারপতি আছেন, যারা সামনে দিয়ে সব পরিবর্তন হলে তাদেরকে তো একই অবস্থার মুখোমুখি হতে পারে এই পরিস্থিতির জন্য। না, সেটা এখন দেখেন, এই মবের জন্য যদি ভবিষ্যতে যারা করবে, তারা তো মব বিরোধী বলে তারা করবে বলে আমার বিরোধীরা এই কাজ, কিন্তু আমি জানি না, এটা ভবিষ্যতে বলতে পারবে। সবার জন্য আসলে চ্যালেঞ্জ সামনের দিন, মানে আমি হচ্ছে একটা চ্যালেঞ্জ, এই জিনিসটা কি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। কারণ আদালত তো এইসব মবের ক্ষেত্রে তো আদালত স্বপ্রণোদিত হয়েও সমুটো করতে পারে। আপনার সাবেক গলার মধ্যে জুতা পড়েছে না, জুতা দিয়ে তার গালে পিটেছে না, তো এগুলো সবই তো উদাহরণ হচ্ছে। তো ভবিষ্যতে তো আপনি যখন একটা উদাহরণ তৈরি করেন, সেই উদাহরণের তো ভবিষ্যতে এটা রেপ্লিকা হতে পারে, অবশ্যই হতে বাধ্য হবে। আজকে যে প্রধান বিচারপতি আছে না, দেখবেন যে এই প্রধান বিচারপতি হাতে হাত করা লাগবে না, এরকম নিশ্চয়তা নাই, কারণ এই প্রধান বিচারের অনেক কাজকর্ম কিন্তু এখন চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন। আপনি মঞ্জুর মসজিদের একটা বক্তৃতা আমি দেখলাম, উনি বলছেন যে বাংলাদেশের বিচারালয়ে আপনি যখন জামিন চাইতে বলে যে এটা 5ই আগস্টের ঘটনা, জামিন হবে না। তো 5ই আগস্টের ঘটনা মানে জামিন হবে না, যদি এই একটা সিদ্ধান্ত হয়, এটা তো চূড়ান্ত ভাবে মানবাধিকারের লঙ্ঘন। কারণ 5ই আগস্টে তো বহু ঘটনাই ঘটতে পারে, সে বহু ঘটনা বোধহয় যে কোনো একটা ঘটনার জন্য উনি জামিনে গেছেন, কারণ 5ই আগস্ট ঘটনা বলে কিন্তু বাতিল করে দিচ্ছে। তাহলে এই প্রধানদের ওত লঙ্ঘন চলছে, সেই ওত লঙ্ঘনের ভবিষ্যতে একই ঘটনা ঘটতে পারে।
এটা মঞ্জিল বসত সাহেব কিন্তু বক্তৃতা দিয়ে বলছেন আমি উনি বলছেন